Supreme Court, the court suggested the information of a special tribunal of one former Chief Justice and two former judges to hear the appeals from the objection phase. মানে আবারও তো সেই অবসরপ্রাপ্ত বিচারপতিদের দিকেই বারবার করে সুপ্রিম কোর্ট নজর দিতে বলছে, যাতে ওভারলোডেড না হয়ে যান যারা কাজ করছেন বিচারপতিরা। বলছেন অবসরপ্রাপ্ত বিচারপতি যারা, তাদেরকেই পুরো বিষয়টা দেখতে। আমি একটু আপনার কাছ থেকে একটা আইনের পরিভাষায় জানবো, তাতে কি মনে হচ্ছে এই সমস্যাটা মিটবে? দেখুন, সুপ্রিম কোর্টের অধিকার অবশ্যই আছে ম্যাক্সিমাম পাওয়ার ব্যবহার করার, এবং সেটা কখন ব্যবহার করছে সেটা লিখে তার কারণ দেখাতে হবে, এবং কনস্টিটিউশন সেই পাওয়ার দিচ্ছে। কিন্তু এই সুপ্রিম কোর্টই বারবার বলেছে, কিন্তু এই যে ইনহেরেন্ট রাইট কনস্টিটিউশনাল পাওয়ার যেটা সুপ্রিম কোর্ট ব্যবহার করবে, সেটা কিন্তু যুক্তিযুক্ত হতে হবে। কেন বলছি এটা যুক্তিযুক্ত কি যুক্তিযুক্ত নয় সেটা বিচার করবেন, সবাই বিচার করবেন, আমরাও আমাদের মতন ভাবছি। সেটা হচ্ছে ব্যুরোক্র্যাট তৈরির আলাদা ইনস্টিটিউশন আছে, ইউপিএসসি, আইএএস, আইপিএস যা আছে, আর জাজ তৈরির আলাদা প্রসিডিওর আছে। জাজ তৈরির প্রসিডিওরটা ভালোভাবে হয়েছে জাজেরা অ্যাক্ট করতে পারছে, আর ইউপিএসসির প্রসিডিওরে ভালো অফিসার তৈরি হয়নি, অতএব তারা তাদের কাজটা করতে পারছে না, সেই জন্য সমস্ত জজেরা করবে। এটাকে দুভাবে দেখা যেতে পারে। এক হচ্ছে তার মানে ওই প্রসেসের অফিসার কম্পিটেন্ট তৈরি হচ্ছে না, বা টোটাল ইনস্টিটিউশনটা কোনোভাবে কাজ করছে না, সেটা করাপশনের জন্য কাজ করছে না, কোনো উদ্দেশ্য প্রণোদিত হয়ে কাজ করছে না, বা তাদের অজ্ঞতার জন্য কাজ করছে না, সেটা দেখার একটা বিষয়। সেকেন্ড, জুডিশিয়ারির অতি সক্রিয়তাও এটা হিসেবে দেখা যেতে পারে। এবার অতি সক্রিয়তা জুডিশিয়ারির, এটা কিন্তু আমরা সমস্ত দেশে, আমাদের ভারতবর্ষে এর আগেও শুনেছি বারবার পলিটিক্যাল পার্টিরা, বিশেষ করে রুলিং পার্টিরা বলে। কিন্তু এই ক্ষেত্রে জুডিশিয়ারি অ্যাক্ট করছে, বেশ সক্রিয় হচ্ছে, অথচ রুলিং পার্টি বলছে না যে জুডিশিয়ারির অতি সক্রিয়তা। তার মানে জুডিশিয়ারির এই অতি সক্রিয়তাটা হয়তো সরকারের দিকে যাচ্ছে, সেই জন্য বলছে না। এবং বেশ কিছু মাস, কিছু বছর ধরে আমরা কিন্তু জুডিশিয়ারির অতি সক্রিয়তাটা, এই শব্দটা আমরা পলিটিক্যাল রুলিং পার্টি থেকে কিন্তু আমরা পাচ্ছি না, রাদার এটা আমাদের দেশে এবং অন্য দেশেও পাওয়া গেছে। এইগুলো একটাই ইন্ডিকেট করে যে জুডিশিয়াল প্রসেসটা বা জুডিশিয়াল যে ইনস্টিটিউশনটা, সেটা আরো নিম্নগামী হচ্ছে, এবং অ্যাডমিনিস্ট্রেশন, ইলেকশন প্রসিডিওর তো নিম্নগামী হয়েছে, এটা প্রমাণিত, যেহেতু সুপ্রিম কোর্ট বলছে যে তোমরা পাচ্ছ না, তো আমি জুডিশিয়াল অফিসারদেরকে দিচ্ছি। কেন জুডিশিয়াল অফিসারদের দিয়েছে, জিনিসটা বোঝা গেছে। সেটা হচ্ছে জুডিশিয়াল অফিসাররা সঠিকভাবে এগুলোকে অ্যাডজুডিকেট করবে, দ্যাট ইজ দ্য অনলি পয়েন্ট। তো জুডিশিয়াল অফিসাররা অ্যাডজুডিকেট করবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, তাদের অ্যাডজুডিকেশন পাওয়ার অনেক ভালো, কিন্তু এটা তো জুডিশিয়াল অফিসারদের করার কথা নয়। একদম। এবং সুপ্রিম কোর্ট আজকে যেটা আরো বলেছে, ইলেকশন কমিশনকে প্রোভাইড মোর লজিস্টিক্যাল সাপোর্ট ফর দ্য প্রসেস অফ ভেরিফাইং ক্লেমস অ্যান্ড অবজেকশন। মানে ইলেকশন কমিশনকে আবার সেই লজিস্টিক্যাল সাপোর্ট দেবার কথাও কিন্তু সুপ্রিম কোর্ট বলছে। তার মানে পুরো বিষয়টা ইলেকশন কমিশন আরো বেশি জোরদারভাবে যেন করে, সে কথাও কিন্তু সুপ্রিম কোর্ট বলছে। আমি একটা জিনিস একটু আপনার কাছে জানতে চাইবো, খানিকক্ষণ আগে জ্ঞানেশ কুমার তিনি সাংবাদিক বৈঠক করেছেন কলকাতা এসে, এবং তিনি কোথাও একটা বললেন যে মুম্বাইতে যদি এক দফায় ভোট হয়, তাহলে ওয়েস্ট বেঙ্গলে ক দফায় হবে, এই বিষয়টা তিনি প্রশ্ন তুলেছেন। তাহলে কি ভোটটাকে যথাসময়ে করানোর জন্য কি এই কথাগুলো সুপ্রিম কোর্ট বলছে? না, দেখুন, সুপ্রিম কোর্ট যে কথাগুলো বলছে, ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার যার কথা আপনি বলছেন, উনি যেভাবে প্রসেসটাকে নিয়ে যেতে চাইছেন এবং সুপ্রিম কোর্টের ইনভলভমেন্টটা যেভাবে সিক করছে, উনি কিন্তু সেইভাবে সেই গাইডেন্সটা পাচ্ছেন এবং সেই রিলিফটা পাচ্ছেন। এবং যেই একটা রিলিফ পাচ্ছেন, সঙ্গে সঙ্গে জ্ঞানেশ কুমার তার পরের রিলিফের জন্য চাওয়া শুরু করে দিচ্ছে, পরের রিলিফটা পেলে তারপরে রিলিফে চাওয়া শুরু করে দিচ্ছে। ইলেকশন কমিশন মানে ইলেকশন কমিশনারের যারা কর্মচারী আছে, তারা শুধু লজিস্টিক সাপোর্ট দেবে আর জজেরা অ্যাডজুডিকেশন করবে, এটা কিন্তু আইন নয়। একদম খুব পরিষ্কার করে বলি, কনস্টিটিউশন কোথাও জুডিশিয়ারির পার্টকে অ্যাডমিনিস্ট্রেশন, আবার বলছি অ্যাডমিনিস্ট্রেশন মানে আমি এখানে ইলেকশন কমিশনের কথা বলতে চাইছি, জুডিশিয়ারি কখনো ইলেকশন কমিশনের কাজে ঢুকবে না। ইলেকশন কমিশন তার সুবিধা মতন জুডিশিয়ারির হেল্প চাইতে পারে না, যদি না আইনগত কোনো বাধা সৃষ্টি হয়।
সেরকম কোনো বাধা সৃষ্টি কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে না। এই ক্ষেত্রে ইলেকশন কমিশনের যে কাজ, সেই কাজে তারা চাইছে জুডিশিয়ারি আমাকে হেল্প করুক। জুডিশিয়ারির কিন্তু এই কাজ নয় যেটা সংবিধানে বলা আছে। জুডিশিয়ারির কি কাজ, জুডিশিয়ারি কি করবে, জুডিশিয়ারির অ্যাপিলেট সাইড কি করবে, হাইকোর্ট কি করবে, সুপ্রিম কোর্টের কনস্টিটিউশনাল পাওয়ার কি করবে, এগুলো সমস্ত বলা আছে। সেখানে কোথাও বলা নেই যে সুপ্রিম কোর্ট এই ডাইরেকশন দিতে পারে এবং দিনের পর দিন দেবে জুডিশিয়ারিকে অব্যবস্থায় ফেলে রেখে, জুডিশিয়ারির কাজকর্ম বন্ধ রেখে ইলেকশন কমিশনকে সাপোর্ট দেবে। আবার বললাম, প্রথমেই বলে শুরু করেছিলাম, হ্যাঁ সুপ্রিম কোর্টের একটা ইনহেরেন্ট পাওয়ার দেওয়া আছে, কিন্তু তার মানে এই নয় কিন্তু জুডিশিয়ারিটাকে স্টপ তো করে দেওয়া। একটা আপনি একদম প্রথম দিন আপনাকে বলেছিলাম, আপনি বোধহয় মনে করতে পারবেন, যেদিনকে অর্ডারটা এরকম যাচ্ছিল যে এরকম হলে আমাদের অলরেডি মামলা প্রচুর পেন্ডিং, মামলা কিন্তু হবে না। আজকে আচ্ছা। যদি আপনি ওয়েস্ট বেঙ্গলের সমস্ত কোর্টগুলোর দিকে তাকিয়ে দেখেন, নর্থ বেঙ্গল টু কলকাতা ডিস্ট্রিক্টের সমস্ত কোর্ট অলমোস্ট সমস্ত বন্ধ হয়ে আছে। লিটিগেন্টরা আসছে ফিরে যাচ্ছে, কোনো কোর্টে জজ নেই। যখন জিজ্ঞেস করছে তারা লয়ারদেরকে জাজ নেই, জাজেরা কোথায়, তখন লয়াররা বলছে জাজেরা গেছে ইলেকশন কমিশন করতে। স্বাধীনতার আগে কথা এখানে ডিসকাস করে লাভ নেই, স্বাধীনতার পর থেকে, মানে যদিও আগের কথাটা কেন বললাম, কারণ জুডিশিয়ারি তখনও বর্তমান ছিল, তখনও এক্সিস্টেন্সে ছিল, জুডিশিয়ারি এখনো এক্সিস্টেন্সে আছে। কিন্তু স্বাধীনতার পরে জুডিশিয়ারির কাজ বন্ধ করে জুডিশিয়ারি অন্য লোকের কাজ করছে। আপনি একটা উদাহরণ দিতে পারবেন না। বেশ, আমি একটুখানি সেলিম সাহেব আপনাকে একটু থামাচ্ছি, আমি আপনার কাছে আসবো। কি কি হলো সুপ্রিম কোর্টে আমি একটু পড়ি, সেটা বুঝতে দর্শকদের সুবিধে হবে। কি বলা হয়েছে, মেনকা গুরুস্বামী তিনি বলছেন 60 লাখ নাম বাদ দেওয়া হয়েছে। তখন প্রধান বিচারপতি বলছেন আপনারা বড্ড দ্রুত মামলা ফাইল করেছেন। আমরা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছ থেকে জানতে পেরেছি ইতিমধ্যেই 10 লাখ নামের নিষ্পত্তি হয়ে গেছে। তখন মেনকা গুরুস্বামী বলছেন আমরা কোনো অ্যাপিল ফাইল করিনি, যা বুঝতে পারছি এখন জুডিশিয়াল অফিসারদেরও আরও 50 লাখ নামের নিষ্পত্তি করতে হবে। 48 লাখ নাম বিচারাধীন রয়েছে, যারা 2002 সালে ভোটার ছিল, এমনকি লাস্ট নির্বাচনেও তারা ভোট দিয়েছেন। তখন প্রধান বিচারপতি বলছেন যে সেই জন্যই এসআইআর। আমি এইটা একটু আপনার কাছ থেকে জানতে চাইবো, যদি 2002 সালে ভোটার তালিকায় নাম থাকে, শেষ নির্বাচনে ভোট দিয়ে থাকে, তাহলে তাদের নামগুলো কি করে আন্ডার জুডিশিয়াল মানে বিচারাধীনের আওতায় আসে? দেখুন, বেশ কিছু অ্যাডজুডিকেটেড হয়েছে নাম, আমি যেটা জানতে পারছি, যেভাবে আমরা সবাই জানতে পারছি কাগজে পড়ে বা সামনে কারোর সঙ্গে মিট করে বা নোটিশ দেখে, ওই বিয়ের পর মুখোপাধ্যায় মুখার্জি চিনতে পারেনি। 2002-এর তার ভোটার লিস্টে নাম ছিল, সে ভোট দিয়েছে, কিন্তু তাদের মানে লেখা রয়েছে নোটিশে যে একই বাবার 5 জন বা 6 জন সন্তান দেখা যাচ্ছে। আইনে একই বাবার যদি 100 জনও সন্তান থাকে, কোনো ইললিগাল অ্যাক্টিভিটি নয় সেটা।